বন্যা নিয়ে লাখ লাখ কিউসেকের হিসেব, কোটি কোটি মেগাবাইট ছবি লেখা, এসবের অন্তরালে কোটি মানুষের চোখের জল এই দক্ষিণবঙ্গে। কত শত অসহায়ের মৃত্যু, আর সর্বস্ব ভেসে যাওয়ায় ভেসে যাচ্ছে লাখ লাখ মৃত স্বপ্ন, ক্ষুদ্র সামান্য ছোটোখাটো পারিবারিক ব্যক্তিগত স্বপ্ন। মেয়ের বিয়ে দেওয়া, ঘরের ছাদটা পাকা করা, এবার গঞ্জের বাজারের সাইডের রাস্তায় একটা দোকান দেওয়া, নতুন সাইকেল কেনা, কত আর বড় হবে সেসব। আশ্বিনের এই দক্ষিণের বন্যা নিয়ে বলতে গেলে স্বাভাবিকভাবেই মনে এসে যায় 400-500 মাইল উত্তরে থাকা আরও কোটি মানুষ, পশু পাখিদের কথা, যাদের ওখানে আষাঢ়ে বন্যা হলেও তা সমাজে ইস্যু হয়ে ওঠে না। এই লেখাটা যখন শেষ হয়েছে, খবর এলো ততক্ষণ বিহার আর তারও উত্তরে নেপালে প্রচণ্ড বৃষ্টির জল নেমে আসছে নদীগুলো দিয়ে। কোশি নদীর বাঁধগুলো থেকে এত জল ছেড়েছে যা নাকি আগে দেখা যায়নি। সেই সব জল আসতে চলেছে গঙ্গা বে ফারাক্কায়। অতএব সেই বিরাট জলরাশি নামবে এদিকে হুগলি নদী আর ওদিকে পদ্মা দিয়ে। তৈরি হও দক্ষিণবঙ্গ। আর উত্তরে সিকিমে, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সর্বত্র এখন বৃষ্টি আর বৃষ্টি। উত্তরবঙ্গেও বন্যা ঘনিয়ে নামতে পারে যে কোনো সময়। কেন আমাদের এখানে বারে বারে বন্যা হবে? এই প্রশ্নে প্রকৃতি হাসবে, কারণ যে অঞ্চলে আমাদের বাস সেটাকে বলে ফ্লাড প্লেন্স। এই অঞ্চল গড়েই উঠেছে লক্ষ লক্ষ বছর ধরে নদীর পলি জমা হয়ে হয়ে। পৃথিবীর নানা দেশে এরকম অঞ্চলে গড়ে উঠেছে সভ্যতা, যেমন সিন্ধু সভ্যতা, গঙ্গা যমুনা দোয়াব অন্তর্বর্তী অঞ্চলের সভ্যতা। শোনা যায় গঙ্গারিদি নামের সভ্যতার কথা দক্ষিণবঙ্গে, যার তাম্রলিপ্ত, বঙ্গোসাগর ইত্যাদির উল্লেখ টলেমির ম্যাপে। কয়েক বছর পরে পরে বন্যা একটি প্রাকৃতিক ব্যবস্থা নদীপথকে পরিষ্কার রাখার। আগে মানুষজন নদীর এত কাছে থাকতো না। জল আনতে যাওয়া একটা বড় শ্রম ছিল বাড়ির মেয়েদের। এক তো জনসংখ্যা বাড়ার পরে পরিকল্পনাহীনভাবে যেখানে পারে বসতি তৈরি হলো, তার সঙ্গে যোগ হলো খোঁদার ওপর খোঁদ্দারির নামে বাঁধ ইত্যাদি সমেত নদী পরিকল্পনা। যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ধার করা মডেল আজকে কিনা সেই মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটা করে বাঁধ ভেঙে আনড্যামিং করতে হচ্ছে। এদেশে বাংলার এক প্রখ্যাততম ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ডিভিসি, ফারাক্কা ইত্যাদির বিরোধিতা করায় তাকে পাকিস্তানের চর বলে আনন্দবাজার, এমনকি নানান সরকারি মিডিয়াও বিরোধিতায় লাগে। শেষে ওনাকে চাকরি ছেড়ে দিতে হয়। এখন তার লেখা বইপত্র চটপট পড়ে নিলে আমরা বুঝতে পারবো কেন এসব পরিকল্পনা আদতেই বিদেশি কোম্পানি ও দেশি কনস্ট্রাকশন শিল্প আর ঠিকাদারদের আরও বড়লোক করার এক ফাঁদ। সেই ফাঁদ আরও বড় হচ্ছে। গুয়াহাটি থেকে নামকরা হাইড্রোলিক বিশেষজ্ঞদের আনাচ্ছে ডিভিসি, ফ্লাড কুশনিংয়ের জন্য আরও ক্যাপাসিটির বাঁধ তৈরির ডিভিসির রিপোর্ট দ্রুত চূড়ান্ত করতে। এত বাঁধ, জলাধার, জল বেরোনোর জন্য শত শত গেট বানিয়ে দিয়ে প্রকৃতিকে বেঁধে ফেলে সেই জল অল্প অল্প করে ছেড়ে সেচ দেওয়ার সেই 50 বছরের গল্প দিয়ে যাচ্ছে ডিভিসি। অথচ ক্যানেলগুলো দিয়ে জল বাড়লে তবেই জল ছাড়ে। চাষির কথা ভেবে সেচের জন্যে জল ছাড়ার বালাই নেই। এসব কথা কেউ প্রচারে আনে না। বিশ্বাস না হলে দেখুন, বাস্তবেই জল বাড়লে গেট খুলে দিয়ে প্রবল বন্যা তৈরি করা ছাড়া আর কি হচ্ছে? কত জমিতেই না ক্যানেল সেচ হয়। এসব হিসেব নিজেই পেয়ে যাবেন নেটে খুঁজলে। এই ডিভিসি যেহেতু কতগুলো মানুষ যুক্ত এর সঙ্গে, মানে কোটিপতি ব্যবসায়ী ও কনস্ট্রাকশন, সিমেন্ট, আর্থ মুভার কোম্পানির মালিক, ইঞ্জিনিয়ার, শ্রমিক যেহেতু এদের তৈরি, তাই বন্যা মাত্রই আজকাল ম্যানমেড। কারণ বাধাহীন নদী খুঁজে পাওয়াই মুশকিল এখন। তাই জল ছাড়ার আগে খবর দিয়েছিল কি দেয়নি সেটা বাদ দিয়ে হিসেব করলেও এটা পরিষ্কার যে ডিভিসি বা ফারাক্কার অপকীর্তি সবই ম্যানমেড। সিকিমে গাদা গাদা বাঁধ, নদীকে কৃত্রিম টানেল দিয়ে বইয়ে দিয়ে নদীখাত নষ্ট করা, এসবের ফল এখন ভুগতে হচ্ছে তিস্তাকে আর উত্তরবঙ্গের জনগণকে। কবেকার সেই জল ঢাকা থেকে শুরু করে কত কি হলো, বন্যারা আরও বেশি করে ফুঁসে ওঠে আজকাল।
সেপ্টেম্বরের 13 তারিখ থেকে আবহাওয়া বিভাগ ঝাড়খণ্ডে অতিবৃষ্টির সতর্কতা দিচ্ছিল। বোঝাই যাচ্ছিল কি হতে চলেছে। মনটা সবসময় কলকাতায় বা দিল্লি বম্বে বসে থাকলে কি করে আর কেউ দেখতে পাবে যে কয়েকদিন পর থেকে কি হতে চলেছে। এই তো সব শত শত মেরিট, সব থেকে বেশি মেরিট যাদের, মানে সেই সব IAS ইত্যাদিরা যে প্রশাসন আলো করে বসে থাকেন, তারা কি করছিলেন এতদিন এত কিছু নিয়ে? এটা এখন ডিভিসি বলবে আজ দেখব কাল দেখব করে। ওটা আমার ডিউটি না, আমার জব না, এই হলো এনাদের কমিটমেন্ট। সরকার মানে কি শুধুই মন্ত্রীরা? মন্ত্রিসভা না থাকলেও কারা চালায়? মন্ত্রীদের কথা তো বাদ দিন, মন্ত্রীদের যেই বাবু সমাজ, সেখানে বাবুদের সামনে পুজো আসছে, তারপর যত সব ফ্যাচাঙের মতো করে এমন সব ইস্যু যে তারা তখন সেসব নিয়েই নাস্তানাবুদ। CBI, পুলিশ, কোর্ট সব মিলে তাদের অবস্থা একেবারে ল্যাজে গোবরে। বিপর্যয়গুলোর ফল ভোগে যারা প্রতিবার ভোগে সেই সাধারণ মানুষ। তবে এবার দক্ষিণবঙ্গের বন্যায় এই ডিভিসি কত কি করতে পারে তা দেখিয়ে দিল। এতগুলো পরস্পর সংযুক্ত নদী নাকানি চোবানি খাওয়ালো নির্দোষ অসহায় জনগণকে। অতএব বন্ধুগণ ত্রাণে নামুন। ত্রাণ বলতে আঁতে লাগলে পাশে দাঁড়ানো বলুন, চলুন হাত লাগান। যারা মানুষ এখনো, তারা চুপ করে বসে দেখতে পারে না। যৌথ বাঁচা সবার আগে মনে আসে বিপদের সময়। মানুষের রক্তে বা মাথায় কোষে কোষে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ বছর স্থায়ী আদিম মানুষের স্মৃতি। বিপদের মোকাবিলা করতে হবে গোষ্ঠীকে। গোষ্ঠী থেকে আলাদা হয়ে যে যার সে তার এই বর্তমানটা মাত্র কয়েক হাজার বছরের মাত্র। আর বড় বড় পরিবার থেকে এই 4-5 জনের পরিবার, এটা তো কয়েক দশকের কথা মাত্র। তাই গোষ্ঠীতে ফিরে যেতে হবে। আদিবাসী জাতিগুলোর সৌভাগ্য যে তাদের মধ্যে এই সমষ্টি মানসিকতা এখনও প্রবল। তাদের এখনও যে যার সে তার করে দিতে পারেনি এই অমানবিক সভ্যতা। কিন্তু মুশকিল হলো, এই ত্রাণ করো দান করো কে চালু সমাজ যত ভালো বলে, যেই এই অব্যবস্থার দূর করার কথা ওঠে, বাঁধ আর বানাতে দেব না বলা হয়, যখনই এই মেরিটদের মালিক শ্রেণীকে তোষণ করা যত প্ল্যানিং, এই প্রশাসন, আইন ও শৃঙ্খলার রাষ্ট্রের বিরোধিতার কথা ওঠে, তখনই বলবে, আরে লোকে মরে যাচ্ছে, তুমি এখন রাজনীতির কথা বলছো? এই রাজনীতির জন্য এই দেশটা উচ্ছন্নে গেল। এখন ত্রাণের সময়, রাজনীতি করবেন না, বুঝলেন তো? ব্যাস, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। মানুষকে মোটেই এসব কারণ ফারণ বলতে যাবেন না।